সূত্র ইউনিভার্স গল্প পাঠে স্বপন। কাকিমার সেই আর্তনাদ আর ঘরের ভেতরের সেই অতিপ্রাকৃত দৃশ্য দেখে আমি তখন পাথরের মতো জমে গিয়েছিলাম। সেই রাতটা ছিল নিরেট অন্ধকারের। আমাবস্যার কালো আকাশটা যেন মস্ত বড় একটা চাদর হয়ে পুরো পৃথিবীটাকে গিলে খেতে আসছিল। স্বপন আর নীলা যখন সেই অভিশপ্ত পুরনো বাংলোটার সামনে গিয়ে দাঁড়ালো, তখন চারদিকের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাকগুলো হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নীলা বারবার স্বপনের হাতের ওপর নিজের হাতের চাপ বাড়াচ্ছিল। ওর ভেতরটা কু ডাকছিল বারবার। স্বপন অবশ্য এসবে কান দেওয়ার পাত্র নয়। সে সবসময় নিজেকে যুক্তিবাদী বলে দাবি করে। সে নীলার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল যে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব মানুষের কল্পনা। কিন্তু বাংলোর প্রধান ফটকের সেই বিশাল লোহার শিকলগুলো যখন স্বপন সরালো, তখন যে কর্কশ শব্দটা হলো তা যেন কোনো মৃত মানুষের আর্তনাদ। ধুলোবালিতে ঢাকা সেই মেঝের ওপর দিয়ে যখন ওরা ভেতরে পা রাখল, তখন নীলা স্পষ্ট অনুভব করল কেউ একজন খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলল ওর ঘাড়ের ওপর। নীলা চমকে পেছন ফিরে তাকালো, কিন্তু সেখানে অন্ধকারের জমাট বাঁধা স্তূপ ছাড়া আর কিছুই ছিল না। ড্রয়িং রুমে ঢোকার পর স্বপন যখন তার টর্চটা চারদিকে ঘোরালো, দেখল প্রতিটি আসবাবপত্র সাদা কাপড়ে ঢাকা। সেই ঢাকা দেওয়া আসবাবগুলো অন্ধকারের মধ্যে এক একটা মানুষের লাশের মতো দেখাচ্ছিল। নীলার মনে হলো ওপরের তলা থেকে কেউ খুব ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। স্বপন নীলাকে অভয় দেওয়ার জন্য বলল যে এগুলো হয়তো ইঁদুরের শব্দ, কিন্তু সেই শব্দের ভার ছিল কোনো পূর্ণবয়স্ক মানুষের পায়ের মতো। হঠাৎ করিডোরের এক প্রান্তে একটা পুরনো ধুলো পড়া আয়নার সামনে স্বপন গিয়ে দাঁড়ালো। টর্চের আলোটা আয়নায় পড়তেই স্বপন দেখল আয়নার ভেতরে তার পাশে নীলা দাঁড়িয়ে নেই, বরং একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যার মুখমণ্ডল বলতে কিছু নেই, শুধু একরাশ অন্ধকার। স্বপন চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। নীলা তখন পাশের ঘরে কি একটা আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গিয়েছিল। স্বপন একা সেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখল আয়নার সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই ওপরের তলা থেকে এক বিকট শব্দে কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ এলো। নীলা আর্ত চিৎকার করে উঠল। স্বপন দিশেহারা হয়ে নীলার নাম ধরে ডাকতে ডাকতে সিঁড়ির দিকে দৌড় দিল। কাঠের সিঁড়িগুলো প্রতিটি ধাপে আর্তনাদ করে উঠছিল। ওপরের ঘরে পৌঁছে স্বপন দেখল নীলা এক কোণে জড়সড় হয়ে বসে আছে, আর তার সামনে একটা ভাঙা ঝাড়বাতি পড়ে আছে। কিন্তু নীলার চোখের দিকে তাকাতেই স্বপনের রক্ত হিম হয়ে গেল। নীলার চোখ দুটো ছিল পুরোপুরি সাদা, কোনো মণি নেই সেখানে। সে স্বপনের দিকে তাকিয়ে এক পৈশাচিক স্বরে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন সারা বাড়ির দেওয়ালগুলো কাঁপতে লাগল। স্বপন পিছু হটতে হটতে দেখল সারা ঘরের দেওয়াল দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। নীলা নয়, বরং নীলার শরীরে অন্য কেউ ভর করেছে। সেই বিভৎস সত্তাটি স্বপনকে লক্ষ্য করে বলল যে আজ এই ঘর থেকে আর কেউ জীবিত ফিরবে না। স্বপন বুঝতে পারল তার লাইটারটা তখনও পকেটে আছে। সে কাঁপা হাতে লাইটারটা জ্বালানোর চেষ্টা করল, কিন্তু প্রতিবার শিখাটা কোনো এক অদৃশ্য ফুঁ দিয়ে কেউ নিভিয়ে দিচ্ছে। অন্ধকারের ভেতর থেকে শত শত অদৃশ্য হাত যেন স্বপনকে টেনে ধরছে। বাড়ির জানলাগুলো নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে তখন প্রবল ঝড় শুরু হয়েছে, কিন্তু ঘরের ভেতরের নিস্তব্ধতা ছিল আরও বেশি ভয়াবহ। স্বপন হঠাৎ অনুভব করল তার পায়ের নিচের মেঝেটা যেন নরম হয়ে যাচ্ছে, যেন সে কোনো এক জীবন্ত প্রাণীর পেটের ভেতরে ঢুকে যাচ্ছে। নীলা তখন অদ্ভুতভাবে শূন্যে ভাসতে শুরু করেছে। তার মুখটা ক্রমশ বিকৃত হয়ে লম্বা হয়ে যাচ্ছে, দাঁতগুলো বেরিয়ে আসছে বন্য পশুর মতো। স্বপন শেষবারের মতো নীলার আসল নাম ধরে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার নিস্তব্ধতায় মিলিয়ে গেল। এরপর কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপ। পরদিন সকালে যখন গ্রামের লোকজন সেই বাংলোর কাছে গেল, দেখল বাড়ির চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। পুলিশ এসে তল্লাশি চালিয়ে দেখল বাড়ির ভেতরটা একদম পরিষ্কার,
কোনো ধুলো নেই, কোনো রক্ত নেই, শুধু দোতলার সেই ঘরটিতে স্বপনের সেই রূপালী লাইটারটা পড়েছিল, আর দেওয়ালে আঁচড়ের দাগে লেখা ছিল, আমরা এখানেই আছি। নীলার কোনো চিহ্নকেও কোনোদিন খুঁজে পায়নি। আজও গ্রামের মানুষ রাতে সেই বাংলোর পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় একটি মেয়ের কান্নার শব্দ আর একটি ছেলের করুণ আর্তনাদ। সেই অভিশপ্ত বাংলোটা আজও একইভাবে দাঁড়িয়ে আছে, পরবর্তী শিকারের অপেক্ষায়। সময় বয়ে যায়, কিন্তু সেই ছায়া শরীরীদের অতৃপ্ত আত্মাগুলো আজও মুক্তি পায়নি। তারা মিশে আছে সেই ইটের দেওয়াল আর পুরনো আসবাবপত্রের মাঝে। অন্ধকারের রাজত্বে স্বপন আর নীলা এখন এক চিরস্থায়ী বন্দী, যাদের ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, দেখা হবে